আচ্ছা, সিনেমা মানে আপনারা কি বোঝেন? একজন হিরো, একজন হিরোইন, আর কিছু আর্টিস্ট, লাইট, ক্যামেরা, অ্যাকশন, শুধু কি তাই? এই পুরো সিনেমার পিছনে কিন্তু আরো বেশ কিছু মানুষের অক্লান্ত পরিশ্রম থাকে। আজকে আমরা সেরকমই একজন ব্যক্তিত্বের বাড়িতে চলে এসেছি। আমি অর্থাৎ সুপ্রভা চক্রবর্তী, বিলং টু বাংলার পক্ষ থেকে। আমরা আজকে আছি ইন্দ্রনাথ মানিকের বাড়িতে। আচ্ছা, আমরা যদি প্রথম থেকে শুরু করি, মানে আমরা যতদূর জানি তুমি আগে ফটো জার্নালিস্ট ছিলে, তো সেখান থেকে এখনকার পুরো জার্নিটা, মানে প্রথম সারির ডিরেক্টরদের সাথে কাজ করা, এতগুলো বাণিজ্য সফল মুভিতে কাজ করা। জার্নিটা তো ডেফিনেটলি খুবই, মানে সেই অর্থে বলতে গেলে এটা আমি কখনো ভাবিনি যে প্রাথমিকভাবে আমি যেভাবে শুরু করেছিলাম। প্রথমে নিউজ ক্যামেরাম্যান হিসেবে কাজ শুরু করি, সেখান থেকে আস্তে আস্তে ট্র্যাভেলগ করা শুরু করি। তারপরে আমি মাঝখানে বোম্বে চলে যাই। বোম্বেতে গিয়ে আমি অ্যাসিস্ট করি, বিজ্ঞাপন একটি ছবিতে অ্যাসিস্ট করি। তারপরে আবার কলকাতায় ফিরে এসে আমি যে খুব, মানে এরকমটা নয় যে আমি খুব পরিকল্পনা করে কাউকে অ্যাসিস্ট করে এরকম এই যে ধারাটা, সিনেমার শুটিংয়ের যে ধারা, তার মধ্যে যে প্রবেশ করব এরকমটা কোনো পরিকল্পনা করে করেছি এরকমটা নয়। বিষয়টা যেরকমভাবে হয়ে গেছে আর কি, যে আমি একটি প্রোডাকশন, বোম্বে থেকে ফিরে আসার পরে একটা প্রোডাকশন হাউসের হয়ে বিভিন্ন টেলিভিশনের কাজ করতাম, মূলত ডকুমেন্টারি বা এভি, অডিও ভিজুয়াল, বিভিন্ন ক্লিপিংস এইগুলি করতাম আর কি। করতে করতে তারপরে তখন সদ্য ওই হইচই বলে একটি ওয়েব পোর্টাল আসে আর কি, তাতে আমি একটি ওয়েব সিরিজ শ্যুট করার সুযোগ পাই। অর্থাৎ আমাকে বলা হয় যে এটা তুমি করো। তারপরে আর কি অটোমেটিক্যালি একটা করছি, তারপরে আরেকটা করছি, এরকমভাবে করতে করতে এসে আজকে এই ধরো মোটামুটি বাণিজ্য সফল সিনেমা, এইটা জানি না, মানে এটা আমার ক্ষেত্রে হয়তো একটা দুটো ক্ষেত্রে হয়তো সেই সিনেমা সফল হয়েছে, কিন্তু সেটা সম্পূর্ণ অন্য কারণে। সেটার পিছনে নিশ্চয়ই আমার যে অবদান, অন্য সিনেমা আমি যতটাই রাখি, যদি সফল না হয় আর সফল হলো, দুটো ক্ষেত্রেই আমি একই রকম চেষ্টা করি আর কি। এরকমটা নয় যে আমি করলেই সফল হচ্ছে বা আমি না করলে সফল হচ্ছে না, এরকমটা নয় বিষয়টা। জার্নিটা ভালো, মানে জার্নিটা তো ডেফিনেটলি ভালো, কেননা একটা বড় স্ক্রিনে, মানে ওই সিনেমা হলে একটা আমার শ্যুট করা জিনিস যখন আমি দেখি, তখন ডেফিনেটলি একটা শ্লাঘা বোধ হয়, এটা তো বটেই, এটা লুকিয়ে লাভ নেই। আচ্ছা, কিছু বছর আগে ড্রাকুলা স্যার বলে একটি মুভি রিলিজ হয়, যেখানে মিমি চক্রবর্তী এবং অনির্বাণ দা দুজনেই অভিনয় করেছিলেন, এবং অভিনয় যে শুধু প্রশংসাযোগ্য তা কিন্তু নয়, পুরো ছবিটার দৃশ্যায়নও ভীষণ সম্মোহিত করে রাখার মতো, যেটার পোস্টারও আমি সামনে দেখতে পাচ্ছি। যে পাল্টে গেল সে কে, অমল না রক্তিম? তো এই মুভিটিকে কি তোমার জীবনের বা তোমার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট হিসেবে আমরা ধরতে পারি? ড্রাকুলা স্যার সিনেমা ডেফিনেটলি আমার জীবনের, এখনো পর্যন্ত আমার মনে হয় যে সিনেমা হিসাবে, সিনেমাটোগ্রাফি হিসাবে বেস্ট কাজ। আপনাকে বলছি, কি নাম আপনার? আমার জায়গা হবে না তোমাদের আন্দোলনে? ড্রাকুলা স্যারের টার্নিং পয়েন্ট এইটা আমার মনে হয় না, মানে ড্রাকুলা স্যারের পরেও কিন্তু আমি দীর্ঘদিন যে খুব একটা কাজকর্ম পেয়েছি, সবাই আমাকে ডাকছে, এরকমটা নয়। মানে টার্নিং পয়েন্ট বলাটা ভুল, কারণ এটা খুব একটা খারাপ সময়ে মুক্তি পেয়েছিল, কোভিড সিচুয়েশন, লোকে জানেই না, দেখেই নি। মানে আমি বলবো যে তার থেকে আমি ওয়েব সিরিজ করেছিলাম মন্টু পাইলট, সেইগুলো অনেক বেশি লোক দেখেছিল, তার থেকে আমাকে অনেক বেশি লোক চিনেছিল। বা সৃজিতদার রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি, সেইটা দেখে অনেকে দেখেছিলেন, দেখে আমাকে অনেকে বলে। কিন্তু ড্রাকুলা স্যারটা তো, মানে কি বলবো, ওটা তো খুবই, মানে আমার জন্য খুব স্পেশাল ডেফিনেটলি, কিন্তু সেটা অন্য সবার জন্য, মানে যারা আমাকে কাজ দেবে তাদের কাছে স্পেশাল বলে আমার মনে হয়নি। কেননা ড্রাকুলা স্যারের পরে আমাকে সৃজিত মুখার্জি অবশ্য আমাকে বলেছিলেন যে ড্রাকুলা স্যারের মতো একটা কাজ করতে হবে তোকে, কিন্তু এরকমটা নয় যে ইন্ডাস্ট্রিতে অনেকে, এবং এখনও আমি বলবো যে ইন্ডাস্ট্রিতে যারা, কি বলবো, সেই অর্থে যারা রেগুলার বেসিসে যেসব পরিচালকরা, সিনিয়র পরিচালকরা কাজ করেন, তারা যে খুব ড্রাকুলা স্যার দেখে আমাকে কোথাও দেখা হয়েছে, আমাকে বলেছে যে হ্যাঁ দেখলাম, এরকমটা কিন্তু নয়। ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট আমার মনে হয়, যদি সেই অর্থে বলি, বহুরূপী।
মানে এক একজনের এক একটা সময় আসে যখন অধিকাংশ কাজই তার কাছে যায়, হ্যাঁ, যে যাকে সবাই চায়, যে একটা কোনো কাজ দেখেছে মনে হচ্ছে যে ওই কাজটাই বাহ, ওই ওই ওরকম তাহলে একজন ডিওপিকে দরকার, ওই ডিওপিকে দরকার। এইটা কিন্তু বহুরূপীর পরে, বহুরূপী রিলিজ হওয়ার পরে, বহুরূপী যখন রিলিজ হলো চললো, মানে সেই ফেজটা আমি বলবো বরঞ্চ আমার এখন চলছে, যে আমার কাছে এখন অনেকেই আসছেন বলছেন যে তোকে তুই কর, কেউ বলছে আপনি করুন, মানে যারা সিনিয়র তারা হয়তো ডাকছেন, বা নতুন যারা ডিরেক্টর তারা অনেকে বহুরূপী দেখেই, যেহেতু এটা অনেক মানুষ দেখেছে। আজ বসন্তের গায়ে হলুদ, কাল বসন্তের বিয়ে গো, শিমুল পলা সাজবে আজ নাকে নলক দিয়া গো, নাকে নলক দিয়া। ডিওপি এবং ডিরেক্টর দুজনের চিন্তা ভাবনার মধ্যে সামান্য পার্থক্য তো থাকবেই। তো শুটিং সেটে ডিরেক্টরের চিন্তা ভাবনা এবং ডিওপির চিন্তা ভাবনার মধ্যে কি কখনো কোনো মতবিরোধ হয়েছে, এবং মতবিরোধটা হলেও সেটাকে কি করে তোমরা অ্যাডজাস্ট করো দুজনের চিন্তা ভাবনাটাকে? দেখো, এইটা প্রথমত আমি যেটা মনে করি, সিনেমা শ্যুট করতে গেলে যেটা আমি প্রথমত মনে করি যে ডিরেক্টরেরই জিনিস, ওটা ডিরেক্টরের সন্তান, ওখানে আমার খুব একটা পাকামো করে লাভ নেই। মানে আমি এটা মনে করি যে ডিরেক্টর যেটা দেখতে চাইছেন, এবার সেইটা কোনো ডিরেক্টর আছেন খুব স্পষ্টভাবে বুঝিয়ে দিতে পারেন, যারা খুব এক্সপিরিয়েন্স, যারা খুব একদম স্পেসিফিক আমাকে বলে দেয় যে এইটা এরকম চাই, বা এইখানেই তুই এখান থেকেই ফ্রেম কর, একটু টাইট কর, এগুলো অনেকে আছেন একদম বলে দেন, যারা একদম জানেন যে এডিট টেবিলে গিয়ে তারা সিনেমা বানান না, একদম ডেফিনেটলি তারা একদম তাদের কাছে খুব স্পষ্ট যে আমি এইটা করব, এখান থেকে এই শটটা যাবে, এখান থেকে এই শটটা যাবে। এবার সেখানে যেটুকুনি আমার মনে হয় যে উনি যেভাবে দেখেছেন ছবিটাকে, যেভাবে ভেবেছেন, সেইটাকে যেন ডিস্টার্ব না করে আমার ক্রিয়েটিভিটি, ওটা আমার শরীর হচ্ছে না। সিনেমাটোগ্রাফি যদি সিনেমার উপরে চলে যায়, যে কোনো ডিপার্টমেন্টই, এটা তো একটা খুবই, মানে আমরা যখন এই সিনেমা করা শুরু করেছি, সিনেমার কাজ করতে শুরু করেছি, তখনই আমরা জানি যে কোনো একটা ডিপার্টমেন্টকে নিয়ে যদি দর্শক আলাদা করে চোখে পড়ে, তাহলে কিন্তু সেই সিনেমাটা সফল হতে পারে না। সবটাই খুব সাটল হতে হবে, অর্থাৎ লোকে শুধু সিনেমাটাই দেখবে, ক্যামেরাটা আহামরি একটা বিরাট ফ্রেম হয়েছে, এটা হবে না। এটা হলো মানে সিনেমাটা থেকে, তার স্টোরি টেলিং থেকে তার কিন্তু মনটা সরে গেল। একটা দারুণ একটা এডিটিংয়ে কাট আছে, কি একটা খুব ভালো কোনো এফেক্ট আছে, সেগুলো দিয়ে আসলে সিনেমা হয় না, ওগুলো গিমিক। সিনেমা যতক্ষণ না পর্যন্ত সমস্ত ডিপার্টমেন্ট খুব হোমোজেনাস হবে, সমসত্বভাবে মিশে যাবে, মানে একটা দারুণ জামা পরে আছে নায়িকা, একটা দারুণ শাড়ি পরে আছে, কি নায়ক একটা দারুণ চশমা পরে আছে, এগুলো দিয়ে আসলে গিমিক হয়, কিন্তু এগুলো যাতে চোখে না পড়ে, অর্থাৎ গোটা জিনিসটা এমন হবে, খুব বিলিভেবল হবে, তবেই কিন্তু সেই যেটা আমি আবার বলবো যে বহুরূপী এত সফল, তার কারণ হচ্ছে যে বহুরূপীতে সব কিছু খুব মিলেমিশে গেছে। কেউ এটা বলতে পারবে না যে এই ডিপার্টমেন্ট খুব আলাদা করে যে খুব এই রকম একটা কিছু এক্সট্রা কিছু হয়েছে। এই সব কিছু মিলেমিশে গিয়ে যে হোমোজেনাস একটা যদি মিশ্রণ না তৈরি হয়, তাহলে সিনেমা সফল হয় না। সেই কারণে আমি ডিরেক্টরদের সঙ্গে, আমার মনে হয় যে ডিরেক্টরই শেষ কথা। ডিরেক্টর যেটা দেখতে চাইছেন, এবার অনেক ডিরেক্টর আছেন, আমি প্রথমে যেটা বললাম যে কিছু ডিরেক্টর আছেন যারা সিনিয়র, বা সিনিয়র বলবো না, মানে সিনিয়র জুনিয়র সবার মধ্যেই আছে, যে তারা খুব নির্দিষ্ট করে বলেন। আবার কিছু ডিরেক্টর আছেন তারা ওইটা অনেকটা ডিওপির ওপরে ভরসা করেন, মানে ডিওপির ওপরে তারা ডিপেন্ড করেন, যে ডিওপিকে তারা বলেন যে একটা ভাষা যে একটা তারা একটা মুড বোঝান, বা একটা সেটা ক্রিয়েটিভলি যদি দুজনের ম্যাচ হয়ে যায়, তখন যে আমি না একটু এরকম চাই, আমি একটু বিষণ্ণ, এই সিনটা না খুব বিষণ্ণ, একটা মরজ সিন, এটা তুই দেখ। এবার সেই কথাটা অনুযায়ী তখন আমি আমার যেটুকুনি বোধ বুদ্ধি আছে, সেই বোধ বুদ্ধি অনুযায়ী তখন আমি শ্যুট করি। সেটা যদি কখনো, অধিকাংশ সময় ডিরেক্টরদের সঙ্গে ডেফিনেটলি সেটা মিলে যায়, যদি না মেলে তখন উনি যদি বলে যে না রে আমি এরকমটাও চাইনি, তখন আবার আমি সেটা চেঞ্জ করি। আমি নিজে খুব একটা মনে করি না যে রিজিড থাকার প্রয়োজন, মানে আমি খুব রিজিড থাকবো যেন এটাই করবো, এটা নয়। হ্যাঁ, ঝগড়া তো মাঠে খেলতে গেলে হবেই। ঝগড়া হয় কোথায়? সময় নিয়ে, যে আমাকে আরও সময় দেওয়া হোক,
তুমি যেটা চাইছো সেটাই আমি আরো ভালো করে করতে চাই, এই সব নিয়ে ঝগড়া। এবার ডিরেক্টরের দিকটাও দেখতে হবে, তার পার্সপেক্টিভ থেকে তাকেও সিনটা তুলতে হবে। একটা সিনে এসে 3 ঘন্টা দিয়ে তারপরে আরেকটা সিনে সে 1 ঘন্টা পাবে, তাহলে সে কি তাকে আর্টিস্টকে দিয়ে অভিনয় করাবে, সেটা আবার আমরা অনেক সময় বুঝতে পারি না। আমাদের এত একটা মানে প্রতিকূল পরিস্থিতিতে সমস্ত ডিপার্টমেন্টকেই কাজ করতে হয়, যে আমরা সবাই তো সবার জন্য সময় নিয়ে লড়াই করছি, কিন্তু এটা আমাকেও বুঝতে হবে যে আমি যদি একটা সিন, প্রতিটা সিনেমার যদি 100টা সিন থাকে, 100টা সিনই যদি আমি একদম একদম পারফেক্ট করতে চাই, তাহলে কিন্তু শুধু সিনেমাটোগ্রাফি হবে, আর ডিরেকশন হবে না, কস্টিউম হবে না। এবং অভিনয়ের জন্য যদি ডিরেক্টর চায় যে 3টে টেক নেবো, সেটাও সে পাবে না। কারণ আমি যদি এতক্ষণ ধরে লাইটিং করি যে না আমার এখনো হয়নি, আমি ওখান থেকে আরো লাইট করব, আমার এখান থেকে একদম পারফেক্ট করব, তারপরে আমি বলবো যে এইটা হবে, এরকম হবে, এরকম হবে, সবার রিহার্সাল করবো ট্রলি শটে, তো ওইগুলো হয়ও না, এখন সেই পরিস্থিতিও নেই, এবং ওইটা এখন আমাদের মধ্যে অভ্যাস হয়ে গেছে। এবার আমি যেটা বারবার বলি যে ঝগড়া আমাদের হয়, কিন্তু সেই ঝগড়াটা কখনোই ক্রিয়েটিভ, মানে আমি বলছি যে আমার যেখানে মনে হয় যে আমি ক্রিয়েটিভ ইনপুটস আরও বেশি দিলে এখানে ভালো হবে, সেখানে আমি ডেফিনেটলি দেবো। কিন্তু যেখানে আমি বুঝি, যেখানে আমি যেটা ভাবছি আমার থেকে অনেক এগিয়ে ভাবছেন ডিরেক্টর, সেখানে আমি হয়তো ক্রিয়েটিভ ইনপুটস দিতে আমার লাভ নেই, কারণ উনি আমার থেকে আরও বেশি ক্রিয়েটিভ, এবং ওনার ছবি উনি জানেন যে ছবিটা কোথায় কিভাবে তৈরি করতে হবে। হ্যাঁ, আমি ওনাকে আমার অপটিমামটা দিয়ে আমার সর্বোচ্চ প্রচেষ্টাতে সৎভাবে আমি চেষ্টা করব যাতে উনি যেটা চাইছেন সেটাই বেস্ট আউটপুট বেরো, আমি যেটা চাইছি সেটা নয়। সেটা করতে গেলে আমাকে নিজেকে ডিরেকশন দিতে হবে। আচ্ছা, তুমি তো সৃজিত স্যার এবং নন্দিতা রয় আর শিবপ্রসাদ স্যার দুজনের সাথেই কাজ করেছো, তো দুজনেই নিজেদের ক্যারিয়ারে সফল, দুজনের কাজের প্যাটার্নও অনেকটাই আলাদা। তো তোমার কি মনে হয় দুজনের কাজের প্যাটার্নের মধ্যে কি রকম পার্থক্য আছে তুমি নোটিস করেছো কাজ করতে গিয়ে? পার্থক্য হচ্ছে যেটা আমার মনে হয়েছে যে সৃজিতদা মানে সেটে যখন আসেন তখন সৃজিতদা একদম স্পেসিফিক বলে দেন যে এইখানে এই শট হবে, এইখানে এই শট হবে, এখানে এই শট হবে। আর নন্দিতাদি বা শিবুদারাও প্রি প্রোডাকশন হয় একটা প্রপার, তাতে শর্ট ডিভিশন হয়, সবই হয়, কিন্তু ইম্প্রোভাইজ করার ক্ষেত্রে কিন্তু দিদি বা শিবুদা দুজনেই অনেকটাই স্বাধীনতা দেন ডিওপিকে, যে তোর কি মনে হচ্ছে, তোর যদি মনে হয়, মানে আমি যদি বলি যে দাদা এখান থেকে মাস্টারটা করি, এখান থেকে ক্লোজটা করি, সেটা কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই শিবুদা নন্দিতাদির ক্ষেত্রে এটা হয় যে ঠিক আছে তাহলে ওইখান থেকে কর। কিন্তু সৃজিতদার ক্ষেত্রে এইটা যদি 10 বার আমি বলি হয়তো 3 বার হবে, বাকি 7 বার কিন্তু সৃজিতদা জানেন, মানে সৃজিতদা অনেক বেশি শুটিংয়ের সময় আমার ধারণা যেটা, যে সৃজিতদা যে ইম্প্রোভাইজ করার যে বিষয়টা সেটা সৃজিতদা নিজে করে আসেন আগের থেকে, যে আমি এরকম করব, এখানে এই শটটা হবে, এখানে এই শটটা হবে। সেটা নন্দিতাদি শিবুদার ক্ষেত্রে একটু বেশি হয়তো আমি স্বাধীনতা পাই, মানে খুব ফ্র্যাঙ্কলি বললাম, এখানে কোনো লুকোছাপা করলাম না, যে সেটা কিন্তু এই নন্দিতাদি শিবুদার ক্ষেত্রে ওখানেও খুবই রিগোরাস একটা প্রি প্রোডাকশন হয়, সবটাই তৈরি থাকে, সবটা লেখা থাকে যে এরম শট হবে, কিন্তু লোকেশনে গিয়ে সেট দেখার পর যদি যে চেঞ্জেসগুলো করার সেগুলো কিন্তু আমি বললে হয়, কিন্তু এইখানে সৃজিতদার ক্ষেত্রে হয় না আমি বলবো না, কিন্তু সৃজিতদার ক্ষেত্রে ওটা সৃজিতদা অনেক বেশি আমার থেকে অনেক বেশি সেটা চিন্তা করে যান। আর আরেকটা জিনিস হচ্ছে যে সৃজিতদা আমার মনে হয় যে অনেক বেশি, মানে শুধু আমার ক্ষেত্রে নয়, মানে আমার ক্ষেত্রে বলবো না, সৃজিতদা অনেক বেশি আশা করেন যে মানে সব কথা হয়তো বলতে মানে অত আলোচনা করার প্রয়োজন নেই, মানে যেহেতু সৃজিতদার সঙ্গে যারা কাজ করছে সৃজিতদা ধরেই নেন যে তাদের আইকিউ লেভেলটা এমন জায়গায় থাকতে হবে যে সৃজিতদা না বললেও তারা বুঝতে পারবে যে ক্যামেরাটা ডান দিকেই বসবে, কি ওই পর্দাটা ওই রঙেরই হবে, কি ওইখানে ওই লাইটটাই যাবে, কি মানে সেটা সৃজিতদা আগে থেকে কিন্তু বলবেন না, এটা উনি মানে ওনার বক্তব্য হচ্ছে যে তাহলে আমি তোমাদের কেন নিয়েছি, মানে তোমরা এনাফ ইন্টেলিজেন্ট নও কেন, মানে এতটাই, এটা হচ্ছে সৃজিতদার প্রেশার। আর শিবুদা নন্দিতাদি হচ্ছে তুমি যত পারো নতুন নতুন জিনিস বলতে থাকো, বলতে থাকো, এবং সেগুলো তারা কখনো অ্যাডপ্ট করবেন, কখনো করবেন না ডেফিনেটলি, কিন্তু
সেইটা ওনাদের ওনাদের সিস্টেমটা হচ্ছে ওইটা, যে সবাই বলবে যে এটা এরম করলে হয়, ওটা এরম করলে হয়, এটা সেটা প্রি প্রোডাকশনেও হবে, সেটা শুটিংয়ে গিয়েও হবে। প্রি প্রোডাকশনে এক প্রস্ত হয়ে গেল, অনেক কিছু বাদ হয়ে গেল, বাকি হয়তো 10টা অপশান নিয়ে আমরা গেলাম মনে মনে, গিয়ে তারপরে একটা অপশান করলাম। সৃজিতদার ক্ষেত্রে কিন্তু এইটা খুব একটা নয়। সৃজিতদার ক্ষেত্রে একদম স্পেসিফিক করা থাকে যে, এবং সেটা কিন্তু আমরা যে সবসময় জানতে পারি তাও না, মানে এটা উনি ধরেই নেন যে এটা আমরা জানবো, এটাই আমাদের জানা উচিত, এটা আমাদের আগে থেকে ভেবে রাখা উচিত। সেই কারণেই আমরা সৃজিতদার সহযোগী, মানে যে কেউ তো সৃজিতদার সহযোগী নন। তার কারণটা হচ্ছে যে তুমি আমার ডিওপি এই কারণেই যে আমি না বললেও তুমি বুঝতে পারবে যে এখানে এইটাই হবে, এইটা সৃজিতদার ভার্সন। আর নন্দিতাদি আসলে খুবই কি বলবো, মানে খুবই ডিসেন্ট এবং খুবই একটা অন্যরকম মানুষ। ওনার 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 যে ওনার যে ধারা, কাজ করার যে ধারা, সেইটা মানে কি বলবো, যে পাওয়াটা সৌভাগ্যের। মানে উনি পুরো সব কিছু রেডি হয়ে যাওয়ার পরে মাইকে বলেন যে, যেই ডিওপি থাকুক বলবে যে ডিওপি তুমি রেডি, তারপরে উনি বলবেন অ্যাকশন। মানে উনি প্রত্যেকের আগে শুনে নেবেন যে সবাই রেডি কিনা, সবাই কমফোর্টেবল কিনা। মানে অত্যন্ত শান্ত এবং অত্যন্ত মানে খুবই, মানে এটা অন্যরকম এক্সপিরিয়েন্স। আর সৃজিতদা হচ্ছে যে রেডি মানে নও কেন, মানে রেডি তো তোমাকে থাকতেই হবে, কারণ তাই জন্যই তো তুমি এইখানে, নইলে তো তুমি এই কাজ করতেই না। তুমি এই কাজ করতে এসছো মানে তুমি রেডিই থাকবে, না বললেও রেডি থাকবে, মানে অন টোজ থাকতে হবে তোমাকে সবসময়, এইটাই পার্থক্য। আচ্ছা, আমাদের কাছে কিন্তু গোপন সূত্রে এবং বিশ্বস্ত সূত্রে খবর আছে যে ইন্দ্রনাথ মালিক নেশাগ্রস্ত, এবং সেই নেশাটা হচ্ছে গিয়ে মাছ ধরার। তো সেই ব্যাপারে যদি আমাদেরকে কিছু বলো। না, সে তো আমার একটা নেশা আছে, এটা ইন্ডাস্ট্রিতেও সবাই জানে, সমস্ত ডিরেক্টররাও জানে। সৃজিতদা অ্যাকচুয়ালি প্রথম কাজের সময় আমাকে বলেছিল তুই কি মাছের ব্যবসা করিস। মানে ওই মাছ ধরার নেশাটা কেউ ওনাকে বলেছিল যে মাছ ধরাটা আসলে আমার মনে হয় মাঝে মাঝে যে ওটাই আমার মূল কাজ। ছোট থেকে এই নেশাটা? হ্যাঁ, এটা আমি যখন স্কুল লাইফে আমরা 7-8-এ পড়ি, তখন তখন তো এইসব চত্বরটা এরকম ছিল না, এখন তো ফ্ল্যাট বাড়ি হয়ে গেছে। তখন তো পুকুর, মাঠ, ঘাট ছিল। আমরা থাকতাম এখানে বাগুইআটির ভিতরে রেলপুকুর বলে একটা জায়গায়। তারপরে আমরা আসি কেষ্টপুরে। এই কেষ্টপুরে যে বাড়িটা আমি ভাড়া থাকতাম, সেই বাড়িটাতে একটা পুকুর ছিল এবং সেই পুকুরে মাছ চাষ হতো। এই বাড়ির যারা মালিক, 2 ভাই ছিলেন, তার মধ্যে যিনি বড় তারই সেই ডিসিশন নিতেন আর কি হবে বাড়িতে। তা উনি মাছ ধরতেন শখে মাঝে মাঝে, তা আমি পাশে বসে থাকতাম। তখন উনি আমাকে বলতেন যে তুই যদি পরীক্ষায় 1st, 2nd, 3rd হোস তাহলে তোকে আমি মাছ ধরার পারমিশন দেবো। এবার আমি ওই রেজাল্ট বেরোনোর পরে ওই রেজাল্ট দেখিয়ে ওই পারমিশন, জেলে এসে ঝামেলা করতো যে তার তো ওটা মাছ মানে চাষ করা মাছ, কিন্তু ওই যারা মালিক, পুকুরের যারা মালিক, তারা তখন বলে রাখতো যে ওই ওনার নাম ছিল বাবলাদা বলে রাখতো যে ও ধরবে, ওকে আমি পারমিশন দিয়েছি। সেখান থেকে আমার শুরু হয়। এবং আমার এই নেশাটা এতটাই যে আমি অ্যাকচুয়ালি আমার বন্ধুবান্ধবের সূত্রে আমি বোম্বেতে যাই এবং খুব সহজেই মেন স্ট্রিম যে ফিল্ম ইন্ডাস্ট্রি, সেখানে কিন্তু চান্স পাই ইন দ্য সেন্স অ্যাসিস্ট করার চান্স পাই। মানে অনেককে গিয়ে অনেক স্ট্রাগল করতে হয়, আমাকে কোনো স্ট্রাগল করতে হয়নি, কারণ অলরেডি আমি যাদেরকে সঙ্গে থাকতাম কেউ তখন এডিট করছে, কেউ খুব বড় একজন ক্যামেরাম্যান আছেন কেউ মহানানের যে চিফ ছিল, আমরা একসঙ্গে থাকতাম, সে আমার বন্ধু। এবং সেখান থেকে আমাকে কমল নেগি স্যার, মানে যিনি ভিকি ডোনার শ্যুট করেছেন, আমি ওনাকে অ্যাসিস্ট করা শুরু করি। সবই ওরা করেই দিচ্ছে, আমাকে নিয়ে যাচ্ছে এবং ওরাই করিয়ে দিচ্ছে। আমাকে খুব বেশি যে এফোর্ট দিতে হয়েছে তা নয়, কিন্তু এতটা সুযোগ পাওয়া সত্ত্বেও আমি ওখান থেকে পালিয়ে চলে আসি। তার অন্যতম একটা কারণ কিন্তু এই মাছ ধরা, কারণ ওখানে আমি কোনো রকম মাছ ধরার সুযোগ পেতাম না। তা আমি ওখান থেকে সেই কারণে পালিয়ে চলে আসি এবং ফোন নাম্বার চেঞ্জ করে ফেলি যাতে আমাকে ট্রেস না করতে পারে। দিয়ে তারপর আমি আবার কলকাতায় পালিয়ে চলে আসি। এবং মাছ ধরার নেশাটা আমার এখন আরও বেড়েছে। এবং এখন সময় পাওয়া হয় মানে? হ্যাঁ, মাছ ধরাটা তো মূল কাজ। সময় পেলে আমি সিনেমার শুটিং করি, প্রায় তাই। একটা সময় ছিল আমি অনেক কাজ রিফিউজ করেছি একটা সময় মাছ ধরার জন্য। হ্যাঁ, একটা সময় আমি রবিবার কোনো কাজ করতাম না, শুটিং করতাম না, চেষ্টা করতাম ওইটাকে পিছিয়ে দেওয়ার। শরীর খারাপ হয়েছে। আমি এক সময় আকাশ বাংলায় চাকরি করতাম, আমি 1 মাস অফিসে যাইনি মাছ ধরবো বলে। তখন আমি প্রেম করতাম যিনি আমার বর্তমানে স্ত্রী,
তাকে আমার দিদি সাজিয়ে ফোন করে আমি বলাতাম যে আমার জন্ডিস হয়েছে, সে বলতো যে আমার ভাইয়ের জন্ডিস হয়েছে, এখন যেতে পারবে না। এসব অনেক গল্প আছে, সেগুলো করেছি একটা সময়। এখন অ্যাকচুয়ালি কি আমি সেই কারণেই তো এই ধরনের প্রফেশন বেছে নিয়েছি, যে প্রফেশনে 30 দিন অফিস যেতে হবে না বা 26 দিন অফিস যেতে হবে না। আমি যখন কাজ করছি তখন কাজ করছি। এখন একটু কাজের প্রতি সিরিয়াসনেস হয়েছে, যে মানে কাজটা হ্যাঁ বলি এখন, কিন্তু ওই যে যতদিন আমি ধরতে পারি না সেই একটা রাগ পুষে রাখি, যেই শুটিং শেষ হয়ে যায় তখন আমি প্রায় রোজই তখন মাছ ধরতে যাই, ওইটাকে ব্যালেন্স করার জন্য। মানে মাছ ধরার জন্য কাজ ক্যান্সেল করার পর কোনো রকম কোনো আফসোস নেই? না 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 কখনো না 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 আফসোস হয়নি। এখন আফসোস হয় না, এখন ভয় হয় যদি আর কেউ কাজ না দেয়, সেই ভয়। কারণ এখন তো অনেক লাইবিলিটিস বেড়েছে, এখন একটা সন্তান, এখন তার ওরকম বয়সও হয়েছে, সব মিলিয়ে ফলে এখন কাজ করতে হবে। তা সেই কারণে এখন হয়তো রিফিউজ করি না, কিন্তু চেষ্টা করি যে, বা যদি এই মাছ ধরার মূল সময়টা হচ্ছে এই শুরু হবে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এই সময় কাজ না এলে আমি খুব খুশি হই। মানে নর্মালি কাজ না এলে লোকে চিন্তিত হয়, আমি অত্যন্ত খুশি হই যে কাজ আসেনি, কি ভালো, তাহলে আমি মাছ ধরতে পারবো। আমরা সকলেই জানি চঞ্চল চৌধুরী একজন অসাধারণ মাপের অভিনেতা, যার অভিনয়ের ফ্যান আমি একজন নিজেও, এবং তুমি তার সাথে পদাতিকে কাজ করেছো। আমরা তাকে সিনেমার পর্দায় দেখেছি, তুমি তাকে পার্সোনালি চেনো এবং তার সাথে কাজ করার অভিজ্ঞতা তোমার রয়েছে, তো সেই অভিজ্ঞতার কথা যদি আমাদের সাথে শেয়ার করো। চঞ্চলদার সম্বন্ধে বলতে গেলে সারা রাত চলে যাবে। চঞ্চলদা একটা অদ্ভুত, মানে কি বলবো, মানে প্রিয় মানুষ। আর মানে সত্যি কথা বলতে গেলে শিল্পী যেরকম হওয়া উচিত, একজন শিল্পীর যেরকম হওয়া উচিত বলে আমাদের একটা ধারণা, এক্স্যাক্টলি উনি তাই। মানে আমরা তো আইডিয়াল কোনো কিছু খুব একটা দেখতে পাই না, মানে ওনার মধ্যে কোনো, আমি অন্তত পক্ষে কোনো কি বলবো, কোনো ক্লেদ খুঁজে পাইনি, কোনো কলুষ খুঁজে পাইনি যে লোকটা এই দিক থেকে একটুখানি ক্রিটিক্যাল, এইটা একটু উনি চাইছেন, এটা কেন করছেন, এরকম কিছু নেই। মানে আমরা আসলে একটা বিদেশে একটা ছোট্ট আমাদের একটা আউটডোর ছিল, সেইখানে খুব ঘনিষ্ঠভাবে, যেহেতু আমরা যা হয় ওই ছোটো আউটডোরে কি হয়, আমরা সবসময় তো একসঙ্গে থাকি। তা সেইটাতে গিয়ে ওনাকে আরও ভালো, মানে আরও গভীরভাবে চিনি, বা ওনার সঙ্গে আরও, চঞ্চলদার সঙ্গে সম্পর্কটা আরও গাঢ় হয়। চঞ্চলদা হচ্ছে এরকম একটা মানুষ যে, আমরা ছিলাম ইটালির ভেনিসে, রাত্রি 12টার সময় সেন্ট মার্ক স্কোয়ার বলে একটা জায়গা আছে, যেখানে খুবই ওটা বিখ্যাত জায়গা, কিন্তু রাত্রি 12টার সময় সেটা একটা ফাঁকা জায়গা, কোনো লোক নেই, সেইখানে উনি গিয়ে উদাত্ত কণ্ঠে গান গাইছেন, মানে সেটা নিজেই উপভোগ করছে। সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, হইছি আমি মন পাগেলা বসন্তকালে, তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারি। আমরা তো আসলে ছোট ছোট উপাদানে খুশি হতে ভুলে গেছি, তা সেইটা চঞ্চলদার এত বেশি পরিমাণে আছে চঞ্চলদার মধ্যে। সাংঘাতিক মানুষ, মানে ওরকম মানুষ, ওই জন্যে অত বড় মাপের অভিনেতা। আর মানে কি হয়, মানে এটা আমার এতদিন কাজ করে যেটা বুঝেছি, যে যত মিশতে পারে, যে যত সোসাইটির বিভিন্ন স্তরের সঙ্গে, সমাজের বিভিন্ন স্তরের সঙ্গে যে যত মিশবে, সে তত বেশি অবজার্ভ করবে, তত বেশি তাহলে তার অভিনয় দক্ষতা বাড়বে ডেফিনেটলি। এটা আমি অভিনেতা না হয়েও ধৃষ্টতাই দেখালাম বলে, কিন্তু আমার মনে হয় এটাই তাই। এবং চঞ্চলদা খুব সহজে মেশেন। প্রথম দিন চঞ্চলদা আমাকে বললেন, প্রথম দিন যেদিনকে দেখা হওয়ার পরে প্রথম দিন একটু সময়, মানে প্রথম যেদিন একটু সময় পেলাম, সেদিনকে সন্ধ্যেবেলা একটা জায়গা থেকে আমরা বোম্বে থেকে পুনা আসছিলাম। তা চঞ্চলদার হোটেল আলাদা, আমাদের হোটেল আলাদা। বললো যে হঠাৎ এক গাড়িতে উঠে পড়ে বললেন, এই চলো আমার হোটেলে। বললাম দাদা কালকে তো সকালবেলা কলটায়, বলেও দেখা যাবে। রুমে নিয়ে গিয়েই বললেন আজকে শুধু রোল কল হবে, ক্লাসটা আজকে হবে না, শুধু রোল কল হবে। মানে প্রাইমারি যে একটা আমাদের আলাপ, মানে এত মজার মানুষ উনি। তা আমি প্রথম ভাবছি রোল কল হবে, এটা কি বলছে। তারপরে বুঝলাম, এবার রুমে সিগারেট খাওয়া বারণ বলে আমরা 4 জন বাথরুমের মধ্যে 2 ঘন্টা আড্ডা মারলাম একটা বাথরুমে,
হোটেলের যেরকম বাথরুম হয় ছোট বাথরুমে, সেখানে দরজা বন্ধ করে আমরা 4 জন গরমে, একটা চঞ্চলদার মতো একজন শিল্পী, তিনি আমাদের সঙ্গে আড্ডা মারলেন 2 ঘন্টা। পরের দিন রাত্রি 11টা অবধি, পরের দিন কিন্তু সকাল 6টায় কল টাইম। মানে আমরা যেতে চাইছি, উনি ছাড়তে চাইছেন না, এরকম মানুষ উনি। প্রচণ্ড মানে খুব মানে ওনাকে কি বলবো, শুধু শিল্পী হিসাবে নয়, মানে বন্ধু হিসাবে, দাদা হিসাবে অসম্ভব অসম্ভব। আর খুব মানে দৃষ্টিভঙ্গিটাও খুব বড়, কোনো কি বল সংকীর্ণতা নেই ওনার মধ্যে। আচ্ছা, সবাই তো নিজের সাফল্যের কৃতিত্ব কাউকে না কাউকে ডেডিকেট করতে চায়। তো তুমি আজকে যেই জায়গায় আছো বা তোমার সাফল্য, সেটাকে তুমি কাকে ডেডিকেট করবে বা তার কৃতিত্ব তুমি কাকে দেবে? প্রথম কথা হচ্ছে যে এই সাফল্যটা তো খুবই রিলেটিভ ওয়ার্ড, মানে আমি আদৌ সফল কি না এইটা তো আমি বলতে পারবো না। তবে যেটুকুনি কাজ আমরা করি, বা যে কারণে হয়তো একটা ছবি করার পর, রিলিজ হওয়ার পরে আরেকটা ছবির জন্য ডাক আসে, এই ক্রেডিটটা আসলে আমরা যাদের কথা একেবারেই বলি না কিন্তু বলা উচিত, সেটা হচ্ছে যে আমাদের যারা সহযোগী টেকনিশিয়ানসরা রয়েছেন। যেমন আমি স্পেসিফিক করে বলতে চাই, ধরো লাইট কেয়ারটেকার্স, অর্থাৎ যারা লাইটগুলো বয়ে নিয়ে যায় যেখানে আমরা বলি সেখানে, বা আমার অ্যাসিস্ট্যান্ট যেখানে বলবে সেখানে রাখা। আচ্ছা, ধরো ক্যামেরা কেয়ারটেকার, যারা ক্যামেরাটা বয়ে আনে, ক্যামেরার বিভিন্ন রকম টেকনিক্যাল ডাটা সেট করে, ফিল্টার কোথায় কী লাগানো হচ্ছে সেটা মনে রাখে, কখনো কখনো অ্যাডভাইস অবধি দেয় যে দাদা আগের শটে কিন্তু ওই ফিল্টারটা লাগানো ছিল, তুমি ভুলে গেছো। এরা ফোকাস পুলার, সবচেয়ে ইম্পর্টেন্ট একটা সিনেমার ফোকাস, অর্থাৎ ফোকাসটা তার মানুষকে এখন বোঝাতে হবে না, মানে পরিষ্কার যে আমরা ফোকাস করি, যে এইটা তো খুব একটা কঠিন কাজ। এটা কিন্তু যে কোনো কেউ করতে পারে না, মানে আমি চাইলেই যে ফোকাস পুলার হয়ে যাবে এরকমটা নয়। এইটা একটা অত্যন্ত কঠিন কাজ, কিন্তু অদ্ভুতভাবে আমাদের এই ইন্ডাস্ট্রিতে এদের কিন্তু কোনো মানে এদের যতটা সম্মান পাওয়ার কথা এরা কিন্তু সেটা পায় না। আসলে এই যে আমাদের গোটা ইন্ডাস্ট্রিতে একটা এলিটিজম চলে, অর্থাৎ তুমি কতটা এলিট, তোমার অ্যাপিয়ারেন্সটা কতটা এলিট, সেইটা দিয়ে অনেক কিছু ডিসাইড করা হয়, যেটা একেবারেই কাম্য নয়। আর একটা কলোনিয়াল হ্যাংওভার তো আছেই, অর্থাৎ আমি বলতে এটা খুব গোদা লাগবে শুনতে, কিন্তু যেমন ধরো একটু ইংরেজিতে কথা বলছে কেউ, সে হয়তো ইন্টার্ন, ডিরেক্টোরিয়াল ইন্টার্ন, হ্যাঁ, তার যা সম্মান একটা সেটে থাকে, একটা খুব সিনিয়র ইলেকট্রিশিয়ান যে কিন্তু অভিজ্ঞতার সঙ্গেও, অভিক মুখার্জির সঙ্গেও কাজ করেছে, শিষ্য রায়ের সঙ্গেও কাজ করেছেন এবং খুব সম্মানের সঙ্গে কাজ করেছেন, সে আমার সঙ্গেও কাজ করছেন, তার কিন্তু সেই সম্মান নেই, তাকে হয়তো দাঁড়িয়ে দাঁড়িয়ে লাঞ্চ খেতে হয়। এই যে একটা এলিটিজমের গ্রাস রয়েছে, একটা কলোনিয়াল হ্যাংওভার রয়েছে আমাদের ইন্ডাস্ট্রিতে, এইটা আমার মনে হয় যে এটা ইমিডিয়েট বন্ধ হওয়া উচিত। আমাদের ডিওপিদের, অ্যাকচুয়ালি সমস্ত এইচওডিদেরই, ডিওপি হোক, সে আর্ট ডিরেক্টর হোক, প্রত্যেকের যে কাজের প্রশংসা হয় তার পিছনে বহু লোক জড়িয়ে থাকে। তারা যদি নিঃস্বার্থভাবে তাদের যতটা দেওয়ার কথা তার দ্বিগুণ ত্রিগুণ যদি তারা না দিতেন, তাহলে কিন্তু তাদের এই নামটা হতো না। আজকে আমার নাম যদি বহুরূপীর পরে যদি কেউ বলে যে বহুরূপী খুব সফল সিনেমা, তার সফল ডিওপি ইন্দ্রনাথ মারিক, এইটা আমার মনে হয় বলাটা ভুল হবে, কারণ এই সফল ডিওপি শুধু একা আমি নই, আমার সঙ্গে আরও 30 জন রয়েছে, যে আমার লাইটিং অ্যাসিস্ট্যান্ট, যে আমার অ্যাসোসিয়েট, যে আমার ফোকাস পুলার, নিঃশব্দে ফোকাস করে যাচ্ছে, যে লাইট করছে রাত জেগে, যেখানে যে সময় মানে লাগার কথা 2 ঘন্টা, তারা মানে মরণ বাচন ওসব না দেখে তারা আধ ঘন্টার মধ্যে করে দিচ্ছে, তার ফলে আমি আরও 5টা শট এক্সট্রা নিতে পারছি, আরও সিনটা ভালো করে করতে পারছি। তো এইটা কিন্তু তারা ইভেন প্রিমিয়ারের দিন তাদের ডাকাও হয় না, মানে একটা ফোকাস পুলারকেও ডাকা হয় না, একটা চিফ অ্যাসিস্ট্যান্টকেও ডাকা হয় না, অনেক এমনি মানে যাদের সেই অর্থে ওই সিনেমায় অতটা অবদান মানে শুটিংয়ের সময় থাকে না, তাদের ডাকা হয়। কিন্তু যাদের অবদান, যারা যদি সামান্য, তারা যদি শুধু যেটুকুনি তাদের কাজ সেটুকুনি করতো, তাহলেই কিন্তু 15 দিনের ছবি 18 দিনে হয়ে যেত। তারা তাদের যেটুকুনি করার কথা, যে টাকার বিনিময়ে তারা কাজ করে বা যেটুকুনি তাদের দায়িত্ব, তার থেকে অনেক বেশি কাজ করে বলে একটা 35 দিনের ছবি 18 দিনে হয়, একটা 20 দিনের ছবি 12 দিনে হয়। কিন্তু তাদের কথা কেউ মনে রাখে না আমাদের ইন্ডাস্ট্রিতে, এটা খুব খারাপ একটা বিষয়। এবং যে বোম্বেতে অ্যাটলিস্ট টাকা পায়, এখানে টাকাটাও পায় না, সম্মানটাও পায় না, টাকাটাও খুব কম, সম্মানটাও খুব কম। আমি বলবো আমার যেটুকুনি আজকে ড্রাকুলা স্যার হোক
পদাতিক হোক, বহুরূপী হোক, এই যে ছবিগুলো আমি করতে পেরেছি, এই ছবিগুলোতে যে সিনেমাটোগ্রাফি যে সময়ের মধ্যে আমি করতে পেরেছি, তার জন্য আমার অ্যাসোসিয়েট প্রত্যুষ বলে একটি ছেলে, আমার ফোকাস পুলার বরুণ, রাজা, তারপরে ধরো ইলেকট্রিশিয়ান শ্যামলদা, এদের অবদান অনস্বীকার্য। মানে এদের কথা না বললেই নয়, বলতে এরা আর আমি আলাদা কিছু নই, এরা মিলেই আমি।